ইরানের পরবর্তী প্রতিশোধ, নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না আমেরিকা। ইরানের সামরিক প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মতে এই প্রতিশোধ এতটাই ভয়াবহ হবে যে আমেরিকাও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না, যিনি তেল আবিবের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। তেহরানে এক অনুষ্ঠানে মুসাভি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির নির্দেশ অনুসারে এই প্রতিশোধের পরিকল্পনা করা হয়েছে। মুসাভি আরও বলেন, তবে এটি বাস্তবায়নের সুযোগ তৈরি হয়নি। কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল যদি আবারও ইরানকে আক্রমণ করে তবে তেহরান নিশ্চিতভাবেই প্রতিশোধ নেবে। যদি তারা আবার ইরানে আক্রমণ করে তাহলে তারা দেখতে পাবে আমরা কি করতে সক্ষম। সেক্ষেত্রে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না। ট্রু প্রমিস 3, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। গত 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের সংঘাতে ইরান মার্কিন সমর্থিত ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিশোধমূলক হামলা চালায়। ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত এবং জোরালোভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক এবং শিল্প অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল হামলা চালায়। অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এর মধ্যে ছিল সুপারসনিক ক্ষেপণাস্ত্র, পাশাপাশি অসংখ্য ড্রোন। এই হামলাগুলো ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ গভীর সমুদ্রবন্দর হাইফা এবং আধুনিক উন্নয়ন ও প্রযুক্তি কেন্দ্র বীর সেবাকে লক্ষ্য করে চালানো হয়েছিল। যুদ্ধবিরতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। ইরানের অবিরাম পাল্টা হামলায় ইসরায়েলি সরকার অভিভূত হয়ে পড়ে এবং যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ইরানি ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন বিমানবাহী যান প্রতিহত করার জন্য ইসরায়েলের অস্ত্রাগারে যোগ দিয়েছিল, তবুও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল। যুদ্ধের শেষের দিকে ইসরায়েলের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র নিজেও হামলায় যোগ দেয়, কিন্তু তারপরেও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। মুসাভি উল্লেখ করেছেন যে ইরানের প্রতিক্রিয়া একটি প্রাথমিক প্রতিরোধমূলক পর্যায়ে ছিল, যা কঠোরভাবে সম্পন্ন হয়েছিল এবং তারপরে শাস্তিমূলক অভিযান চালানো হয়েছিল। মুসাভি ইরানি জাতিকে অভিনন্দন জানিয়ে বলেন, ইরানের মহৎ জনগণ ঐক্য ও সংহতির সাথে শত্রুর মুখোমুখি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, শত্রুকে তাদের সামনে মাথা নত করতে বাধ্য করেছিল। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী এবং জনগণ উভয়ই যে কোনো নতুন আগ্রাসনের মুখোমুখি হওয়ার জন্য সতর্ক এবং প্রস্তুত। ইরানি সামরিক প্রধানের মতে ইরানের প্রতিপক্ষদের জানা উচিত যে ইরানি জাতি সহজে তার মর্যাদা এবং স্বাধীনতা অর্জন করতে পারেনি। শিশু হত্যাকারী সন্ত্রাসীদের তাদের জায়গায় স্থাপন না করা পর্যন্ত তারা বিশ্রাম নেবে না। তিনি জাতিকে রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনীর নিষ্ঠার উপর জোর দিয়ে বলেন, নিশ্চিত থাকুন আমরা আমাদের প্রিয় শহীদদের মর্যাদা ও সম্মানের পতাকা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত উঁচুতে রাখব। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন আরও জটিল হচ্ছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলা 12 দিনের সংঘাতের পর ইরান এখন আরও কঠোর অবস্থানে। তাদের সামরিক বাহিনীর ঘোষণা অনুযায়ী পরবর্তী কোনো ইসরায়েলি আগ্রাসনে কোনো রেড লাইন মানবে না তেহরান। ইসরায়েলকে ইরানের চরম হুঁশিয়ারি, কোনো রেড লাইন থাকবে না। ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি আবারও আগ্রাসন চালায় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে ভয়াবহ এবং তখন কোনো রেড লাইন থাকবে না। আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে নাইনি এই হুঁশিয়ারি দেন। তার মতে ইরানের বিরুদ্ধে 12 দিনের আগ্রাসনে ইসরায়েলি সরকার তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের দ্রুত প্রতিক্রিয়া শত্রুদের সব হিসাব নিকাশকে বানচাল করে দিয়েছে। নাইনি জানান, সাম্প্রতিক যুদ্ধে শত্রুর মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং ইসলামী প্রজাতন্ত্রকে আত্মসমর্পণ ও ভেঙে ফেলতে বাধ্য করা। তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পরেই শত্রুরা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল। IRGCর এই মুখপাত্রের মতে ইরানের শত্রুদের ইসলামী প্রজাতন্ত্র সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। স্যাটেলাইট তথ্যে ইসরায়েলের দুর্বলতা প্রকাশ। যুদ্ধের ময়দানে ইসরায়েল চূড়ান্ত বিজয় দাবি করলেও যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন ভিন্ন চিত্র তুলে ধরেছে। হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে টেলিগ্রাফ দাবি করেছে, সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই হামলার ঘটনা স্বীকার করেনি।
এমনকি কঠোর সামরিক বিধিনিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যমও এই নিয়ে খবর প্রকাশ করতে পারেনি। এই তথ্য ফাঁস হওয়ায় প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে কথার লড়াই আরও তীব্র হবে বলেই ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র কেন বেশি পরিমাণে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারল তা এখনও স্পষ্ট নয়। তবে এর সম্ভাব্য কারণ হিসেবে তারা কয়েকটি বিষয় তুলে ধরেছেন। সীমিত ইন্টারসেপ্টর। ইসরায়েল তাদের সীমিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়ে শয়ে ব্যবহার করেছিল। উন্নত ইরানি প্রযুক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পদ্ধতি উন্নত হয়েছে এবং তারা হয়তো আরও বেশি পরিমাণে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিভিন্ন স্তর রয়েছে। আয়রন ডোম, এটি মূলত মর্টার ও রকেটের মতো স্বল্প পাল্লার প্রজেক্টাইল থেকে সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। ডেভিড স্লিং সিস্টেম, এটি মাঝের স্তরের প্রতিরক্ষা নিশ্চিত করে এবং ড্রোনও 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেপণাস্ত্র আটকাতে পারে। অ্যারো সিস্টেম, এটি সবচেয়ে ওপরের স্তরের জন্য, যা দীর্ঘ দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলে ফিরে আসার আগেই ধ্বংস করে ফেলে। তবে এই বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্রের সফল আঘাত ইসরায়েলের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে প্রতিটি সংকটই যেন নতুন কোনো সুযোগের জন্ম দেয়। ইসরায়েল ইরান সংঘাত এর ব্যতিক্রম নয়। আপাত দৃষ্টিতে এই যুদ্ধ দুই দেশের মধ্যে সীমাবদ্ধ মনে হলেও এর ঢেউ লেগেছে তুরস্কের রাজনীতিতে, যা প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য বয়ে আনতে পারে এক নতুন রাজনৈতিক সম্ভাবনার দুয়ার। ইসরায়েলের আগ্রাসন ও তুরস্কের জনগণের উদ্বেগ। এরদোয়ানের নতুন সুযোগ। ইসরায়েল শুধু ইরানের ওপর আক্রমণই করেনি, এটি ছিল তাদের সামরিক শক্তির এক বিশাল প্রদর্শনী। কিন্তু এই প্রদর্শন তুরস্কের নাগরিকদের মনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত এবং দরিদ্র হওয়া সত্ত্বেও তুর্কিদের কাছে ইরান একটি স্থিতিশীল দেশ। তাছাড়া ইরানিদের রয়েছে এক সমৃদ্ধ প্রাচীন ইতিহাস ও সাহিত্য সম্ভার, এবং তুর্কিরা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ইরানিদের প্রতিরোধ ও তাদের ধর্মীয় নেতৃত্বের প্রতি আস্থাকে সম্মান করে। ইরাক বা লেবাননের ওপর হামলার চেয়ে ইরানের ওপর ইসরায়েলি হামলার ঘটনা তুরস্কে ভিন্নভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তুর্কিরা এখন মনে করছে ইসরায়েলের আসলে আরও বড় উদ্দেশ্য রয়েছে, যেমন বৃহত্তর ইসরায়েল গঠন এবং আঞ্চলিক আধিপত্য বিস্তার। এর ফলে তুরস্কের নাগরিকদের মধ্যে এই বিশ্বাস দানা বাঁধছে যে তুরস্কই হতে পারে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য। ইরানে হামলার পর তুর্কিদের রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবার প্রথম ও প্রধান উদ্বেগ তৈরি হয়েছে তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার প্রশ্ন উঠছে, তুরস্কের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কি অবস্থা? আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি F-35 শনাক্ত করতে পারবে? এই প্রশ্নগুলো ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে দৈনন্দিন আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল। এরদোয়ানের নির্বাচনী কৌশল, প্রতিরক্ষা শিল্পের সাফল্য। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। তুর্কি জনগণের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তিনি প্রস্তুত। এরদোয়ান ইতিমধ্যে তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে অগ্রাধিকার দেয়া এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের বিষয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। ইস্তাম্বুলের সাবেক মেয়র এক্রেম দুর্নীতি মামলায় গ্রেপ্তার এবং অর্থনৈতিক সংকটের বাইরে এরদোয়ান যেখানে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সাফল্য দেখতে পারেন তা হল নিজস্ব প্রতিরক্ষা শিল্পের বিকাশ। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচনী প্রচারাভিযানে নামার ক্ষেত্রে এরদোয়ান ইসরায়েল ও তুরস্কের তুলনামূলক প্রতিরক্ষা বিষয়ক অর্জনগুলোর ওপর জোর দিতে পারেন। 2023 সালে নির্বাচনের আগে তিনি তুর্কি নৌবাহিনীর ফ্ল্যাগশিপ TCG আনাদোলুকে সামনে এনেছিলেন। এই বিশাল জাহাজে সাধারণ তুর্কি নাগরিকদের ওঠার সুযোগ দেওয়া হয়েছিল এবং তারা এর বিশালতা নিয়ে মুগ্ধ হয়েছিলেন। নির্বাচনের মাত্র 34 দিন আগে জাহাজটি সামরিক শক্তিতে যোগ করা হয়, যা এরদোয়ানের জন্য একটি বড় নির্বাচনী কার্ড ছিল। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তুরস্কের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতার প্রতি তুর্কি নাগরিকদের মনোযোগ আরও বেশি থাকবে। এরদোয়ানও নির্বাচনী প্রচারণার সময় এই বিষয়ে সুনির্দিষ্ট উত্তর দিতে ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। তুর্কিদের সংখ্যাগরিষ্ঠ একটা অংশ বিরোধীদের তুলনায় এরদোয়ানকে স্থিতিশীল তুরস্কের শক্তি হিসেবে দেখে।
ক্রমবর্ধমান অস্থির এই অঞ্চলে দেশ পরিচালনার জন্য বিরোধীদের মধ্যে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও সংকল্পের অভাব রয়েছে বলে তারা মনে করে। টিসিজি আনাদোলু সামরিক শক্তির নতুন প্রতীক। টিসিজি আনাদোলু জাহাজ সংযোজন তুর্কি সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এক ব্যাটালিয়নের একটি বাহিনী পরিবহন এবং 8টি নৌযান বহন করতে সক্ষম। এমনকি বিমান পরিচালনাও করা সম্ভব এই জাহাজ থেকে। এটিকে অত্যাধুনিক ড্রোনের চেয়েও বড় কিছু সামরিক সম্পদ হিসেবে দাবি করা হয়ে থাকে। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে এরদোয়ানের প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়ভাবে সংযত ও গঠনমূলক। তিনি ট্রাম্পের সঙ্গে একটি আলাদা যোগাযোগের চ্যানেল খোলার চেষ্টা করেছিল, যার মধ্য দিয়ে ইস্তাম্বুলে একটি মার্কিন ইরান বৈঠক করা হয়। যুদ্ধকালীন এরদোয়ানের মন্তব্যগুলো আগের মতো আক্রমণাত্মক ছিল না, যা তার কৌশলগত দূরদর্শিতা প্রমাণ করে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না। ইরান ইসরায়েল সংঘাতের পর এখন পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে সেই বিতর্কের আগুন আরও উস্কে উঠেছে। ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য। ইরান কি নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ইরান নতুন স্থানে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে। তিনি মনে করেন, গত মাসে মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে। তবে ট্রাম্পের শঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান নতুন স্থানে তাদের কর্মসূচি পুনরায় শুরু করতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে ইরান পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দিতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছিল, মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনায় পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, হামলার লক্ষ্যবস্তু হওয়া 3 ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তার ভাষ্য, আমরা অন্তত 1 থেকে 2 বছর তাদের কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছি। গোয়েন্দা মূল্যায়ন এমনটাই বলছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলা ও ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন মত। নতুন করে পরমাণু চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনার মধ্যেই 13 জুন ইসরায়েল সামরিক আগ্রাসন শুরু করে, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা। এর 1 সপ্তাহ পর ইসরায়েলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। গত 21 জুন মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমান ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা সহ 3টি পরমাণু কেন্দ্রে বোমা ফেলে। ওই দিনই ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু কার্যক্রম শেষ করে দেওয়া হয়েছে। অন্যান্য কর্মকর্তারাও একই দাবি করেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নতা দেখা গেছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA জানিয়েছে, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে, ধ্বংস হয়নি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি নয়, ট্রাম্পের উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেও সম্মত হয়নি। হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদযাপন শেষে এয়ারফোর্স ওয়ানে নিউ জার্সি যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ইরান এটি অন্য কোনো স্থানে আবার শুরু করতে পারে। রয়টার্স এ খবর জানিয়েছে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি বলবো এটা স্থায়ীভাবে পিছিয়ে গেছে। আমার মনে হয় ওদের অন্য কোনো স্থানে আবার শুরু করতে হবে, আর যদি ওরা শুরু করে তাহলে সেটা হবে এক বড় সমস্যা। তিনি আরও বলেন, তেহরানকে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেয়া হবে না এবং ইরান তার সঙ্গে বৈঠক করতে চায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে। তবে তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে। গত জুনে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালায়। ওই সময় থেকে IAEA এর পরিদর্শকরা ইরানের কোনো স্থাপনায় প্রবেশ করতে পারেননি। যদিও সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, পরিদর্শন ফের শুরু করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে ইরানের পার্লামেন্ট একটি আইন পাশ করেছে, যেখানে বলা হয়েছে, যতক্ষণ না তাদের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত থাকবে।
গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনীর ভেতরের চিত্রটা ভয়ঙ্কর। হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিজেদের ভুলেই মারা গেছে 31 জন সেনা। ভাবা যায়, ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনে জানা গেছে 2023 সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 440 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে 72 জন মারা গেছেন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায়, যা মোট মৃত্যুর প্রায় 16%। আরও চমকপ্রদ তথ্য হলো, নিহতদের মধ্যে 31 জনই মারা গেছেন নিজেদের ভুলবশত ছোড়া গুলিতে, যাকে সামরিক পরিভাষায় বলা হয় ফ্রেন্ডলি ফায়ার। এছাড়া গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় মারা গেছেন 23 জন। সাঁজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে 7 জন আর অজ্ঞাত গুলিবর্ষণে নিহত হয়েছেন 6 জন। অর্থাৎ ইসরায়েলি সেনারা যুদ্ধক্ষেত্রে যতটা না হামাসের আক্রমণের শিকার হচ্ছেন, তার চেয়েও বেশি ঝুঁকির মধ্যে আছেন নিজেদের সহযোদ্ধা এবং অসতর্কতার কারণে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত 18 মার্চ ইসরায়েল যখন গাজায় সামরিক অভিযান আবার শুরু করে, তখন থেকে এখন পর্যন্ত 32 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে 2 জন মারা গেছেন অভিযান পরিচালনা সংশ্লিষ্ট দুর্ঘটনায়। ইসরায়েলি সামরিক তথ্য অনুসারে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 882 জন সৈন্য নিহত এবং 6032 জন আহত হয়েছে। গাজা উপত্যকায় হামাস ও তার মিত্র গোষ্ঠীর গুলিতে প্রাণ হারান 2 ইসরায়েলি সেনা। এরা হলেন সার্জেন্ট আসাফ জামির এবং সার্জেন্ট ইয়ার ইলিয়াহু। আসাফ জামিরের বাড়ি ইসরায়েলের দিমোনা শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর 53তম আর্মোর ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। 4 জুলাই দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হন আসাফ। তার সঙ্গে আরও 2 সেনা আহত হয়েছেন। আর ইয়াই ইলিয়াহুর বাড়ি ইসরায়েলের এজের শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক ছিলেন। রকেটের আঘাতে ভারী সাঁজোয়া যান বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও ইসরায়েল গাজায় তাদের বর্বরতা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই যুদ্ধে 57,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে তার বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। যে 251 জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে অন্তত 35 জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে IDF। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ আঘাত। স্যাটেলাইট তথ্যে চাঞ্চল্যকর মোড়। দীর্ঘ 12 দিনের সংঘাত শেষে ইসরায়েল দাবি করেছিল ইরানের ছোড়া প্রায় 84% ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে, কিন্তু স্যাটেলাইট চিত্র যেন ভিন্ন গল্প বলছে। টেলিগ্রামের এক প্রতিবেদন অনুযায়ী ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে, গত মাসে ইরান অন্তত 5টি ইসরায়েলি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, এমনকি একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটিও। রাডার স্যাটেলাইট ডেটা, লুকানো সত্যের উন্মোচন। এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাডার স্যাটেলাইট ডেটার ভিত্তিতে। এই ডেটা ক্ষেপণাস্ত্র হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ বিস্ফোরণের ক্ষয়ক্ষতি স্পষ্টভাবে চিহ্নিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী কঠোর সেন্সরশিপ আইনের কারণে এই হামলার তথ্য আগে প্রকাশ করেনি। এমনকি যোগাযোগ করা হলে ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সামরিক সেন্সরশিপ আইন সক্রিয় সংঘাতের সময় সংবেদনশীল নিরাপত্তা তথ্য প্রকাশে কঠোর বিধিনিষেধ আরোপ করে, যা এই গোপনীয়তার মূল কারণ। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, কৌশলগত বিপর্যয়। টেলিগ্রাফের প্রতিবেদন আরও বলছে, সংঘাতের প্রথম 8 দিনে ইরানের ক্রমবর্ধমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুল আলোচিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সফলভাবে প্রবেশ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সীমিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ, ইরানের আরও উন্নত প্রযুক্তি অথবা আক্রমণ কৌশলের পরিবর্তনের কারণে এটি ঘটেছে। ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করার জন্য এক অভিনব কৌশল ব্যবহার করেছে।
সমন্বিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। এই কৌশল অনুযায়ী আত্মঘাতী ড্রোনগুলো প্রথমে নিক্ষেপ করা হয়, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও বিভ্রান্ত করে তোলে। যখন প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যস্ত থাকে, তখন মূল ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, এই ড্রোন ব্যবহার ছিল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার একটি ইচ্ছাকৃত কৌশল। ড্রোন নিক্ষেপের মূল লক্ষ্য হল তাদের সিস্টেমগুলোকে ব্যস্ত রাখা, ওই কর্মকর্তা বলেন। সংঘাতের অপ্রত্যাশিত বাঁক, ইরানের প্রতিশোধ ও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। 13 জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসন শুরু করে, যার ফলে অনেক জ্যেষ্ঠ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। এরপর ট্রু প্রমিস 3 এর অধীনে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। যুদ্ধ আরও তীব্র হয় যখন 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধে প্রবেশ করে। মার্কিন বোমারু বিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরান আত্মরক্ষার জন্য কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি। অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলি সরকার 24 জুন একতরফাভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য হয়। গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ইসরায়েলি বাহিনীর 3 সদস্য নিহত, প্রতিরোধের পাল্টা জবাব। গাজা উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ যেন থামছেই না। সর্বশেষ খবর অনুযায়ী দক্ষিণ ও উত্তর গাজায় প্রতিরোধ বাহিনীর অতর্কিত হামলায় 3 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি দখলদার বাহিনীও এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে, যা তাদের জন্য এক বড় ধাক্কা। উত্তর গাজায় 1 সেনা নিহত, তদন্ত চলছে। যুদ্ধক্ষেত্রে আরও 1 ইসরায়েলি সেনা মৃত্যু নিশ্চিত করেছে দখলদার বাহিনী। উত্তর গাজা উপত্যকায় যুদ্ধ সম্পর্কিত অপারেশনাল দুর্ঘটনার অজুহাত দিলেও জানা গেছে নর্দার্ন ব্রিগেডের 19 বছর বয়সী কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক সার্জেন্ট ইয়ার এলিহেও রাতে প্রতিরোধ বাহিনীর হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী ঘটনার তদন্তের কথা বললেও প্রতিরোধের দাবি এর পেছনে বড় ভূমিকা রাখছে। খান ইউনিসে রকেটের আঘাতে 2 সেনার মৃত্যু। শুধু উত্তর গাজাই নয়, দক্ষিণ গাজার খান ইউনিসেও ইসরায়েলি বাহিনীর উপর নেমে এসেছে আঘাত। ইসরায়েলি গণমাধ্যম সূত্রের খবর, ট্যাঙ্ক বিরোধী রকেটের আঘাতে গোলানি ব্রিগেডের 2 সৈন্য নিহত হয়েছেন। গাজার প্রতিরোধ বাহিনী যে কতটা তৎপর তা এই ঘটনা থেকেই স্পষ্ট। গাজায় নিরাপত্তা ঘটনার ঘন ঘটা। গাজা উপত্যকা জুড়ে অন্তত 4টি নিরাপত্তা ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে 2টি বেইত হানুন এবং 1টি খান ইউনিসে ঘটেছে। চতুর্থ ঘটনাটি তদন্তাধীন। ইসরায়েলি গণমাধ্যম একটি খুবই কঠিন ঘটনার কথা উল্লেখ করেছে, যা সমাধান করতে 5 ঘন্টা সময় লেগেছে। কিন্তু সামরিক মিডিয়া ব্ল্যাকআউটের কারণে বিস্তারিত জানা যায়নি। এতেই বোঝা যায় গাজার পরিস্থিতি কতটা জটিল এবং ইসরায়েলি বাহিনী কতটা চাপে আছে। প্রতিরোধ বাহিনীর পাল্টা জবাব, মর্টার হামলা ও ড্রোন আটক। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দক্ষিণ গাজা উপত্যকার আল সাতার এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর মর্টার শেল হামলা চালিয়েছে। এই হামলার পর ইসরায়েলি গণমাধ্যম খান ইউনিসে খুবই কঠিন ঘটনা এবং হেলিকপ্টার থেকে প্রচণ্ড গুলিবর্ষণের খবর দিয়েছে। আল কাসাম ব্রিগেড নীর ইজাক এবং মিফতাহিমের বসতিগুলোতেও হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল আকসা ব্রিগেড ও উত্তর খান ইউনিসের 5 নম্বর স্ট্রিটে দখলদার সৈন্য ও যানবাহনের ওপর ভারী মর্টার হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তাদের যোদ্ধারা খান ইউনিসের ওপর গোয়েন্দা অভিযান চালানোর সময় একটি ইসরায়েলি ইভো ম্যাক্স ড্রোনও আটক করেছে। এটি নিঃসন্দেহে ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় ধাক্কা, কারণ এর মাধ্যমে তাদের গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিরোধ অভিযান জোরদার, ইসরায়েলি জানে আঘাত। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজায় ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে একাধিক সফল অভিযান চালিয়েছে। আল কুদস ব্রিগেড খান ইউনিসের উত্তরে একটি ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সদর দপ্তরে রকেট হামলা চালিয়ে সরাসরি আঘাত হেনেছে। তারা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখার সাথে যৌথভাবে পশ্চিম আল সাতার এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর মর্টার হামলা চালিয়েছে। আল কাসাম ব্রিগেড খান ইউনিস শহরের আল মুজাম্মা আল ইসলামী স্ট্রিটে একটি ইসরায়েলি সামরিক যানে ইয়াসিন 105 শেল দিয়ে হামলা চালায়।
এই হামলায় যানটিতে আগুন ধরে যায় এবং হতাহতদের সরিয়ে নিতে হেলিকপ্টার নামাতে হয়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এই চলমান আল আকসা ফ্লাড অভিযান ইসরায়েলি বাহিনীর জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ। ইরান নাকি এবার ধ্বংসাত্মক আর অভূতপূর্ব জবাব দেবে। ইরানের নতুন হুঁশিয়ারি। ইসরায়েলের কপালে কি আছে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ভবিষ্যতে কোনো আগ্রাসন চালালে ইরান নাকি জোরালোভাবে লড়াই করবে। তাদের কথা শুনে মনে হচ্ছে এবার পরিস্থিতি আরও গুরুতর হতে চলেছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি জোর দিয়ে বলেছেন যে ইরানের সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠিন লড়াই করবে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। তিনি গর্ব করে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা সফলভাবে প্রতিরোধ করেছে। এমনকি তিনি দাবি করেছেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনী আক্রমণের মুখে ঐক্যবদ্ধ ছিল এবং তাদের লক্ষ্য থেকে কখনো পিছপা হয়নি। এই দাবি যদি সত্যি হয় তাহলে ইসরায়েলের জন্য এটা একটা বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। ধ্বংসাত্মক ও অভূতপূর্ব প্রতিশোধের হুমকি। আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি আরও এক ধাপ এগিয়ে সতর্ক করেছেন, ভবিষ্যতে যে কোনো হুমকির ক্ষেত্রে ইরান ধ্বংসাত্মক এবং অভূতপূর্ব প্রতিক্রিয়া জানাবে। তার মানে কি? এতদিন যা দেখেছি তা কিছুই নয়। ইরান কি সত্যিই এমন কিছু করে দেখাবে যা বিশ্ব আগে কখনো দেখেনি? যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের গতি বদলেছে কি? এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বহু মাত্রিকতা বিশ্লেষণে রুশ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজের গবেষক লানা রাওয়ান্ডি ফাদাই বার্তা সংস্থা মেহেরের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। রুশ বিশ্লেষকের মতে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ছিল মূলত সাজানো নাটক। পশ্চিমা মিডিয়ায় তা রীতিমতো ন্যায়কোচিতভাবে স্থাপিত হয়, তবে বাস্তবে এর সামরিক রাজনৈতিক প্রভাব তেমন ছিল না। এটি ছিল হয়তো একটি থিয়েট্রিক্যাল গ্র্যান্ড ফিনালে, যা সংঘাত গরম হয়ে ওঠার আগে একটি সুন্দর সমাপ্তি এনে দেয়। শেষ পর্যন্ত উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলো কেন? রাওয়ান্দি বলেন, হামলা পাল্টা হামলায় উভয় পক্ষই প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ইসরায়েল মার্কিন সহায়তায় আকাশ প্রতিরক্ষা বজায় রাখলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যাচ্ছিল না। তাদের ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি ক্রমেই স্পষ্ট হচ্ছিল। এর মাঝে ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি ও ইয়েমেনি হুথিদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি বাতিল যুদ্ধকে আরও বিস্তৃত করে ফেলতে পারত। এই ঝুঁকি ট্রাম্প প্রশাসনকে একটি দ্রুত সমাপ্তি চাওয়ার দিকে ঠেলে দেয়। এছাড়া রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, আজারবাইজান সহ একাধিক দেশ কূটনৈতিক চাপ সৃষ্টি করে। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহোবেদ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসমান ইনস্টিটিউট অফ সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুঁড়িয়ে দেয়া। বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ধমনী হরমুজ প্রণালী। এই পথ দিয়েই বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের প্রায় 1/5 পরিবাহিত হয়। হঠাৎ করেই এই প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র জানতে পেরেছে ইরান নাকি হরমুজ প্রণালীতে সমুদ্র মাইন পাতার প্রস্তুতি নিচ্ছিল। এই উদ্বেগের মূলে রয়েছে এক গোপন গোয়েন্দা তথ্য। জুন মাসে পারস্য উপসাগরে ইরানের নৌযানগুলোতে সামুদ্রিক মাইন ওঠানোর খবর পেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালী অবরোধ করার জন্য তেহরান এই পদক্ষেপ নিচ্ছিল।
দুই উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তাদের মতে গত 13ই জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পরই এই অজানা প্রস্তুতির বিষয়টি ধরা পড়ে। তবে এই মাইনগুলো এখনো ব্যবহার করা হয়নি, কিন্তু এই প্রস্তুতি স্পষ্ট ইঙ্গিত দেয় যে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্য পথ বন্ধ করার বিষয়ে ইরান এবার সত্যি বেশ সিরিয়াস ছিল। যদি এমনটা ঘটত তাহলে ইরান ইসরায়েল উত্তেজনা আরও ভয়াবহ রূপ নিত এবং বিশ্ব বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ত। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম রকেটের গতিতে বাড়ত, যা এক অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনত। যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্টো কমেছে, প্রায় 10% বেশি পতন হয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বন্ধ না হওয়ার কারণেই বাজারে স্বস্তি ফিরেছে। গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পরপরই ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে একটি প্রস্তাবের পক্ষে রায় দেয়, যদিও এটি মানা বাধ্যতামূলক ছিল না, কারণ হরমুজ প্রণালী বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে। ইরান এর আগেও বহুবার এমন হুমকি দিয়েছে, কিন্তু তা কখনো কার্যকর করেনি। রয়টার্স নিশ্চিতভাবে জানতে পারেনি ইরান ঠিক কবে মাইন উঠিয়েছিল কিংবা মাইনগুলো পরে নামানো হয়েছে কিনা। মার্কিন কর্মকর্তারা এও জানাননি যুক্তরাষ্ট্র কিভাবে এই মাইন বোঝাইয়ের বিষয়টি শনাক্ত করেছে। তবে সাধারণত স্যাটেলাইট চিত্র, মনুষ্য গুপ্তচর বৃত্তি অথবা উভয়ের সমন্বয়ে এমন তথ্য সংগ্রহ করা হয়। মার্কিন কর্মকর্তারা মনে করছেন ইরানের এই মাইন বোঝাই পদক্ষেপ হয়তো নিছকই একটি চাতুর্যের কৌশলও হতে পারে। ইরান হয়তো বোঝাতে চেয়েছিল যে তারা হরমুজ প্রণালী বন্ধে প্রস্তুত, অথচ আসলে তা করতে চায়নি। আবার এটাও হতে পারে যে ইরানের সামরিক বাহিনী শুধু শীর্ষ নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছিল। হরমুজ প্রণালী ওমান ও ইরানের মধ্যবর্তী একটি জলসীমা, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এর সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র 21 মাইল। জাহাজ চলাচলের জন্য এর দুদিকে মাত্র 2 মাইল চওড়া পথ রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের মতো ওপেকভুক্ত দেশগুলো তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই এশিয়ায় রপ্তানি করে। এলএনজি রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ কাতারও তাদের প্রায় সব তরল গ্যাস এই পথেই পাঠায়। মজার ব্যাপার হলো ইরান নিজেও তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল এই পথেই রপ্তানি করে। তাই প্রণালী বন্ধ করলে তেহরানের নিজেরই বড় ক্ষতির আশঙ্কা থাকে। এরপরও ইরান বহু বছর ধরে প্রণালী বন্ধের প্রস্তুতিতে বিপুল সম্পদ ব্যয় করে আসছে। 2019 সালের তথ্য অনুযায়ী ইরানের কাছে 5000-এর বেশি সামুদ্রিক মাইন ছিল, যা ছোট ও দ্রুতগামী নৌযানের মাধ্যমে দ্রুত স্থাপন করা সম্ভব। বেনিয়ামিন নেতানিয়াহুর ভুলবাজি, ইরান কি আরও শক্তিশালী হলো? ফরেন পলিসি ম্যাগাজিনে প্রকাশিত এক তীক্ষ্ণ বিশ্লেষণে দাবি করা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান আক্রমণ কেবল তার লক্ষ্য অর্জনে ব্যর্থই হয়নি, বরং ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিয়েছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুশি এই যুদ্ধে ইরানের দ্রুত প্রতিশোধ, জাতীয় ঐক্য এবং পারমাণবিক সক্ষমতা সংরক্ষণের বিষয়টিকে হাইলাইট করেছেন। ইরানকে দুর্বল করার চেষ্টা, উল্টো ফল। নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা নষ্ট করার ঘোষণা দিলেও তুশি যুক্তি দেন যে এই অভিযান তার লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এফপি জানিয়েছে, ইরানের প্রতিশোধ ছিল দ্রুত ও সুপরিকল্পিত, যা ইসরায়েলি বসতি ও কৌশলগত সম্পদকে লক্ষ্য করে পরিচালিত হয়।
যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলায় যোগ দেয়, তখন তেহরান আরও আক্রমণাত্মক হয়ে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালায়। ইসরায়েলের প্রাথমিক হামলার মাত্র 12 দিন পরেই অপ্রকাশিত শর্তে একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। তুর্কি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল ইরানি কমান্ড ও বৈজ্ঞানিক অবকাঠামোর ওপর কৌশলগত ক্ষতি করতে পারলেও সামগ্রিক কৌশলগত ফলাফলের দিক থেকে যুদ্ধটি ব্যর্থ হয়েছে। ইরানের পারমাণবিক অবকাঠামো মূলত অক্ষত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলার আগেই সংবেদনশীল উপকরণগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। ইরান ইতিমধ্যেই একটি সুরক্ষিত, অপ্রকাশিত সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ শুরু করেছে, যা সম্ভবত অরক্ষিত। এফপি জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক অস্ত্রাগার সফলভাবে ইসরায়েলি ও মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শোধনাগার, সামরিক ঘাঁটি ও গবেষণা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলের সেন্সরশিপ গণমাধ্যমকে তথ্য সীমিত করলেও জানা গেছে, যুদ্ধের ক্ষতির কারণে 41,000-এরও বেশি ক্ষতিপূরণের দাবি দাখিল করা হয়েছে। ইসরায়েল মার্কিন সরবরাহকৃত থার্ড ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরে প্রায় $500 মিলিয়ন ব্যয় করেছে। অর্থনৈতিক বিপর্যয় ও জাতীয় ঐক্য। অর্থনৈতিক বিপর্যয়ও ছিল তীব্র। বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল, আর্থিক কার্যকলাপ ধীর হয়ে গিয়েছিল এবং পুঁজি পলায়ন বেড়েছিল। ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন স্পষ্ট বলেছেন, ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধবিরতি প্রয়োজন ছিল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ইসরায়েল খুব জোরে আঘাত পেয়েছে। তুর্কি উল্লেখ করেছেন, ইরানের প্রতিশোধমূলক কৌশল ছিল সুপরিকল্পিত এবং প্রতীকী। একটি শোধনাগারে ইসরায়েলি ড্রোন হামলার পর ইরান হাইফায় একটি শোধনাগারে আঘাত করে। ইসরায়েলি সন্দেহভাজন পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালানোর পর ইরান তেল আবিবের কাছে ওয়েইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে হামলা চালায়, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের পারমাণবিক গবেষণা যন্ত্রের অংশ বলে বিবেচিত। এই হামলাগুলো তেহরানের সংযত কিন্তু শক্তিশালী প্রতিশোধ নেয়ার ক্ষমতা প্রদর্শন করে। অভ্যন্তরীণভাবে যুদ্ধ ইরানে জাতীয় ঐক্যের ঢেউ তুলেছে। তুর্কি পর্যবেক্ষণ করেছে, এই হামলাগুলো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে একটি বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করেছে। নেতানিয়াহুর ভুল হিসাব। তুর্কি যুক্তি দেন যে ওয়াশিংটনের দীর্ঘদিনের বিশ্বাস যে ইরানের সরকার পতন থেকে মাত্র এক ধাক্কা দূরে, তা এখন অসত্য প্রমাণিত হয়েছে। ইরানের হুমকি দূর করা তো দূরের কথা, নেতানিয়াহুর যুদ্ধ ইসরায়েলের দুর্বলতা উন্মোচন করেছে এবং ইরানি জাতীয়তাবাদকে জাগিয়ে তুলেছে, লেখক জোর দিয়ে বলেছেন। বাতিয়ামের বিপর্যয়। গাজার প্রতিচ্ছবি এক অপ্রত্যাশিত প্রতিশোধের গল্প। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাতিয়াম শহর এখন গাজার ধ্বংসস্তূপের মতো দেখাচ্ছে, এই খবর দিয়েছে হিব্রু মিডিয়া। কিন্তু এই ধ্বংসযজ্ঞের পেছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ প্রতিশোধের গল্প, যা হয়তো অনেকেরই অজানা। ইসরায়েলি দৈনিক ক্যালকালিস্টের তথ্য অনুযায়ী ইরানের হামলার পর বাতিয়াম থেকে প্রায় 18,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে 12,000 জনকে হোটেলে এবং বাকিদের ভাড়া অ্যাপার্টমেন্টে রাখা হয়েছে। বাতিয়াম, তেল আবিব, রেহোভট এবং রামাত গান, এই 4টি শহরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভাবনীয় ক্ষতির ফলে আবাসনের তীব্র সংকটই দেখা দিয়েছে, যা বাস্তুচ্যুত করেছে হাজার হাজার বসতি স্থাপনকারীকে। বাতিয়ামের মেয়র তসবিকা ব্রট ইসরায়েলি চ্যানেল 10-কে দেয়া এক সাক্ষাৎকারে এই আক্রমণকে শহরের ইতিহাসের সবচেয়ে কঠোর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, 120 ডুনাম প্রায় 40 একর আবাসিক এলাকা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। তার দাবি, একদিনের ইরানি বোমা হামলায় এখন ধ্বংসযজ্ঞ হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। এটি এখন শুধু বাতিয়ামেই নয়, দখলকৃত ভূমি জুড়ে দেখা যাওয়া সবচেয়ে বিপর্যয়কর আক্রমণ। এই অপ্রত্যাশিত ধ্বংসযজ্ঞের ফলে মধ্যমেয়াদী আবাসনের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
উত্তর তেল আবিবের রিয়েল এস্টেট অফিস থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুসারে এলাকায় পর্যাপ্ত অ্যাপার্টমেন্ট মজুদ নেই, যা বাস্তুচ্যুত পরিবারগুলির জন্য এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। কিন্তু এই বিধ্বংসী হামলার সূত্রপাত কোথায়? 13ই জুন আমেরিকান সমর্থনে ইসরায়েলি সরকার ইরানের ওপর তাদের আগ্রাসন শুরু করে। এই হামলায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং নারী ও শিশু সহ অনেক সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন। এরপরই আসে ইরানের অপ্রত্যাশিত জবাব। একই দিনে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি শাসনের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 নামে এক অভূতপূর্ব প্রতিশোধমূলক অভিযান শুরু করে। ইরান নতুন প্রজন্মের অনেক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল এবং তার সামরিক ও শিল্প অবকাঠামোতে নির্ভুলভাবে আঘাত হানে। এই আক্রমণের তীব্রতা এতটাই ছিল যে 24 জুন ইসরায়েলি সরকার একতরফাভাবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়। এই একতরফা পদক্ষেপের পর ইরান ও ইসরায়েলি অধিকৃত অঞ্চলের বিরুদ্ধে 22টি সফল আক্রমণ চালিয়ে তাদের প্রতিশোধমূলক অভিযান বন্ধ করে দেয়। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ইরানের প্রতিশোধমূলক আক্রমণে 29 জন নিহত এবং 3238 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের হতাহতের পরিসংখ্যান সেন্সর করার ইতিহাসের কারণে এই সংখ্যাটি অনেক বেশি হতে পারে। বাট ইয়ামের আজকের পরিস্থিতি কেবল গাজার প্রতিচ্ছবি নয়, এটি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের এক অপ্রত্যাশিত এবং কার্যকর প্রতিশোধের ফসল। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আকাশে ইরানের নতুন ডানা মেলার সময় এসেছে। ইসরায়েল আমেরিকার যুদ্ধ বিমানের থাবায় ক্ষতবিক্ষত ইরানি বিমান বাহিনী এবার চীনের অত্যাধুনিক J-10C যুদ্ধ বিমানের ডানা মেলে পাল্টা আঘাত হানতে প্রস্তুত। ইরান তার বিমান বাহিনীকে আধুনিকীকরণের জন্য মরিয়া হয়ে উঠেছে। রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান কেনার চুক্তি ভেস্তে যাওয়ার পর তারা এখন চীনের J-10C যুদ্ধ বিমানের দিকে ঝুঁকছে। সম্প্রতি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 12 দিনের এক ভয়াবহ সংঘর্ষের পর তেহরান যখন তার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হিমশিম খাচ্ছে, তখনই এই নতুন পদক্ষেপ সামনে এলো। ইরানের পুরনো বিমান বাহিনীর দুর্দশা। এই 12 দিনের সংঘাতে ইরানের বিমান বাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোয়েন্দা রিপোর্টে জানা যায় তারা তাদের 30% যুদ্ধ বিমান হারিয়েছে। বর্তমানে ইরানের বিমান বাহিনীতে বেশিরভাগই পুরনো আমেরিকান এবং সোভিয়েত আমলের বিমান রয়েছে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে একেবারেই অচল। ইসরায়েলের F-35 এবং F-15 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমানের সামনে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। ইরান তার শক্তিশালী মিসাইল দিয়ে যদিও ইসরায়েলকে শক্ত জবাব দিয়েছিল, তবে পুরনো যুদ্ধ বিমানগুলোই ইরানের মাথা ব্যথার কারণ। J-10C ইরানের নতুন আশা। এই নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইরান এখন চীনের চেংডু J-10C শক্তিশালী যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে। ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে এই বিমানগুলো ইরানের জন্য একটি নতুন প্রতিরক্ষা স্তর তৈরি করতে পারে। তেহরান ইতোমধ্যে বেইজিং এর সাথে প্রতিরক্ষা চুক্তির আলোচনা দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে বলে জানা গেছে। J-10C এর বৈশিষ্ট্য ও সুবিধা। চীনের আধুনিক J-10C যুদ্ধ বিমানগুলো আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি উভয় ধরনের মিশনেই সক্ষম। এটি উন্নত অস্ত্র বহন করতে পারে এবং শত্রুর রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতেও পারদর্শী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়ার Su-35 এর তুলনায় J-10C অনেক সস্তা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি আরও বেশি নমনীয়। এই সাশ্রয়ী মূল্য এবং উন্নত প্রযুক্তি ইরানের জন্য একটি বড় সুবিধা। ভূ রাজনৈতিক প্রভাব। ইরান এবং চীনের মধ্যে এই সম্ভাব্য চুক্তি বিশ্বব্যাপী অস্ত্র বাজার এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে বেইজিং এর ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেয়। একদিকে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তার সামরিক সরঞ্জামের সরবরাহ নিয়ে হিমশিম খাচ্ছে, তখন চীন আন্তর্জাতিক অস্ত্র বাজারে তার অবস্থান আরও শক্তিশালী করছে। ইরানের এই পদক্ষেপ কেবল তার সামরিক দুর্বলতা দূর করার একটি চেষ্টা নয়,
বরং এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণেও একটি নতুন মাত্রা যোগ করবে। চীন তার অর্ধেকের বেশি অপরিশোধিত তেলের জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। দেশটি ইরানি তেলের শীর্ষ ক্রেতাও বটে। 2021 সালে চীন ও ইরান 25 বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। ইরান চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে সক্রিয় অংশীদার। চীনের নেতৃত্বাধীন সাংহাই সহযোগিতা সংস্থায়ও যোগ দিয়েছে ইরান। চলতি বছর দেশটি চীনের মেরিটাইম সিকিউরিটিজ বেল্ট নৌমহড়ায় অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থান চীনের বৃহত্তর কূটনৈতিক স্বার্থের সঙ্গে ভালোভাবেই সামঞ্জস্যপূর্ণ, যেখানে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানের পারমাণবিক বোমা ধোঁয়াশা নাকি সত্যি? টানা 12 দিনের সংঘাত শেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও সবচেয়ে বড় প্রশ্নটা এখনো ঘুরপাক খাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচির কি হবে? তারা কি শেষ পর্যন্ত পারমাণবিক বোমা বানাবে? এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর নেই, কারণ ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেয়নি। তবে তারা জানিয়েছে পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে। কিন্তু এই কর্মসূচি কি আদৌ অক্ষত আছে, নাকি মার্কিন হামলায় ধ্বংস হয়ে গেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ফোর্ডো সহ ইরানের 3টি পারমাণবিক প্রকল্পে বোমা হামলা চালিয়ে তাদের কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু খোদ পেন্টাগনের বরাতে দেশটির গণমাধ্যমে এই ধ্বংসের মাত্রা নিয়ে সংশয় প্রকাশ পেয়েছে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। বাস্তবে কতটা ক্ষতি হয়েছে তা পরিদর্শন এবং সঠিক তথ্য ছাড়া বলা মুশকিল। পারমাণবিক সক্ষমতা ধ্বংস নাকি অক্ষত? তবে বিশ্লেষকরা মনে করেন না যে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। মাত্র 3টি প্রকল্প নয়, ইরানের নাতানজ, ইস্পাহান এবং ফোর্দো কেবল এই 3টি তাদের পরমাণু প্রকল্প নয়। এর বাইরেও ইরানের আরও কর্মসূচি আছে যা হামলার আওতার বাইরে থাকতে পারে। জ্ঞান হারানো যায় না। ইরান যে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছে তা কেউ চাইলেও নষ্ট করতে পারবে না। তাদের প্রকল্প ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলেও তারা সেই জ্ঞান ব্যবহার করে আবার নতুন করে শুরু করতে পারবে। গোপন প্রকল্পের অস্তিত্ব। ইরানের গোপন কোনো পারমাণবিক প্রকল্প আছে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। যদি এমন কোনো প্রকল্প থাকে তাহলে মূল স্থাপনা ধ্বংস হলেও তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা টিকে থাকবে। পারমাণবিক বোমার পথে ইরান। লন্ডনে দ্য গার্ডিয়ানের জ্যেষ্ঠ আন্তর্জাতিক প্রতিবেদক জুলিয়ান বার্গার বিবিসিকে বলেছেন, ইরান এখন পারমাণবিক বোমা বানানোর দিকেও যেতে পারে। তিনি মনে করেন ইরানের বড় সফলতা হচ্ছে যে তারা টিকে গেছে। এটা ঠিক যে তাদের পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা কেউ কেড়ে নিতে পারেনি। বার্গার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। মনে রাখতে হবে, ইরান প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যেটা দিয়ে 10টি পরমাণু বোমা বানানো যাবে, সেটা লুকিয়ে ফেলেছে। তার মতে, ইরানের ওপর যেভাবে হামলা হয়েছে, এখন তারা এটা ভাবতেই পারে যে শুধু এই পারমাণবিক বোমা থাকলেই সেটা তাদেরকে এরকম হামলা থেকে রক্ষার গ্যারান্টি দেবে, অনেকটা উত্তর কোরিয়ার মতো। না হলে তাদের পরিণতি হবে ইরাক বা লিবিয়ার মতো, যারা পারমাণবিক অস্ত্র না থাকায় বিদেশি শক্তির সহজ শিকারে পরিণত হয়েছিল। তবে ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হবে পারমাণবিক কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসার জন্য পশ্চিমা শক্তিগুলোর নতুন চাপ মোকাবিলা করা। ইরান কি পশ্চিমা চাপ সামলে পারমাণবিক বোমার দিকে এগোবে, নাকি পশ্চিমা বিশ্বের সঙ্গে সমঝোতার পথে হাঁটবে? এই প্রশ্নের উত্তরই সম্ভবত আগামী দিনের ভূ রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণ করবে। ইসরায়েলের $20 বিলিয়ন দুঃস্বপ্ন, যুদ্ধের আসল মূল্য। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মাত্র 12 দিনের আগ্রাসন যুদ্ধের প্রাথমিক ধাক্কাতেই ইসরায়েলের অর্থনীতিতে নেমে এসেছে এক বিশাল বিপর্যয়। ইসরায়েলি গণমাধ্যম এবং অর্থনৈতিক প্রতিবেদন অনুযায়ী এই সংঘাতে ইসরায়েলের মোট ক্ষতির পরিমাণ $20 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে।
এটি শুধু সামরিক ব্যয় নয়, ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষয়ক্ষতির প্রদান এবং অবকাঠামো মেরামতের এক বিশাল বোঝা। ইসরায়েলের ক্ষত, আর্থিক বিপর্যয়ের বিস্তারিত। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওনাত আহরোনথ জানিয়েছে যে শাসক গোষ্ঠীর কোষাগারে ইতিমধ্যেই 22 বিলিয়ন শেকেল বা $6.46 বিলিয়ন ক্ষতি হয়েছে। যুদ্ধের আগে 10 বিলিয়ন এবং পরে 30 বিলিয়ন শেকেলের অনুরোধের পর ইসরায়েলি সামরিক বাহিনী এখন অস্ত্র সরবরাহ পুনর্স্থাপন, অতিরিক্ত ইনসেপ্টর এবং আক্রমণাত্মক অস্ত্র ক্রয় এবং রিজার্ভ ইউনিট বজায় রাখার জন্য অতিরিক্ত 40 বিলিয়ন শেকেল চাইছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে পরোক্ষ অর্থনৈতিক প্রভাব এবং বেসামরিক ক্ষতিপূরণের দাবি সম্পূর্ণরূপে গণনা করা হলে চূড়ান্ত সংখ্যা $20 বিলিয়ন পৌঁছাতে পারে। ইসরায়েলি ব্যবসায়িক দৈনিক ক্যালকালিস্ট জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান এবং তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধের জন্য প্রতিদিন প্রায় $725 মিলিয়ন খরচ হয়েছে, যা মোট প্রায় $5 বিলিয়ন। ইরানের প্রতিশোধমূলক অভিযানের ফলে প্রায় 15,000 ইসরায়েলি বসতি স্থাপনাকারী তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ইসরায়েল এখন ওয়াশিংটনের কাছে অতিরিক্ত আর্থিক সহায়তা চাওয়ার কথা বিবেচনা করছে, যা সাহায্য বা গ্যারান্টিযুক্ত ঋণ হিসেবে হতে পারে। যদিও ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় 29 জন নিহত এবং 3,238 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, পর্যবেক্ষকরা বলছেন যে ইসরায়েলের হতাহতের পরিসংখ্যান সেন্সর করার ইতিহাস রয়েছে, তাই প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। মার্কার ক্ষেপণাস্ত্র হামলাগুলিকে মহাবিপর্যয়কর ধ্বংসযজ্ঞ তৈরি হিসেবে চিহ্নিত করেছে, যার প্রাথমিক ক্ষতির মূল্যায়ন কমপক্ষে $5 বিলিয়ন শেকেলে পৌঁছেছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর ছিল? উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও 12 দিনের যুদ্ধে ইরানের ছোড়া কমপক্ষে 50টি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। ইসরায়েলি আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ আরোপ করেছে, যার ফলে সামরিক ও নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে হামলা সম্পর্কিত তথ্য এবং ছবি প্রকাশে বাধা দিয়েছে। তাই ইসরায়েলি সামরিক ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনো অস্পষ্ট। তেল আবিব ভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ INSS এর বরাতে জানা গেছে, ইরান ইসরায়েলে 591টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে কমপক্ষে 50টি সরাসরি আঘাত করেছে। ইরান 1050টিরও বেশি ড্রোনও মোতায়েন করেছে, যার মধ্যে 570টি ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছেছে। এছাড়া হামলার সময় ইসরায়েল ব্যাপী প্রায় 19,500 বার বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন 85% থেকে 90% ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত হয়েছে। এক চরম সত্য সামনে এলো, ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সরকারের অন্তত $1.3 বিলিয়ন ক্ষতি হয়েছে। ইসরায়েলি অধিকৃত অঞ্চলগুলোতে প্রকাশিত একটি শীর্ষস্থানীয় হিব্রু ভাষার অর্থনৈতিক সংবাদপত্র দ্য মার্কারের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের কারণে ইসরায়েলি সরকার কমপক্ষে $1.3 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে। এটি কেবল একটি সংখ্যা নয়, ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর উপর ইরানের হামলার প্রত্যক্ষ ফল। প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের প্রত্যক্ষ ক্ষতি $5 বিলিয়ন শেকেল ছাড়িয়ে গেছে। এই বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলের ব্যয়, যার মধ্যে রয়েছে ইরানের ছোড়া বিশাল ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা প্রচেষ্টা। অর্থাৎ প্রতিরোধের জন্য খরচ করতে গিয়েও ইসরায়েলের পকেট থেকে বেরিয়ে গেছে বিলিয়ন ডলার। তুলনামূলকভাবে 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েল মোট $2.5 বিলিয়ন শেকেল বা প্রায় $0.65 বিলিয়ন সরাসরি ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই নতুন পরিসংখ্যান ইসরায়েলের অর্থনৈতিক ক্ষতির সর্বশেষ প্রমাণ। 13 জুন ইসরায়েল ইরানের ওপর আক্রমণ শুরু করেছিল। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। শুধু তাই নয়, নারী ও শিশু সহ বেশ কয়েকজন সাধারণ বেসামরিক নাগরিকও এই হামলার শিকার হন। এটি ছিল ইসরায়েলের একতরফা এবং বিনা উস্কানিতে চালানো আগ্রাসন, যা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।
তাই ইরান বসে থাকেনি। ইসরায়েলি হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান ইসরায়েলি রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। এরপর থেকে ইসরায়েলি সরকারের উপর হামলা অব্যাহত রয়েছে, যার ফলে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিবেদনে আরও দেখা গেছে যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি অধিকৃত অঞ্চলে জ্বালানি ও জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে। তেল আবিবে ইরানের প্রধান স্টক মার্কেট ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েল তাদের মূলধন বাজারেও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। স্টক মার্কেটে এই আঘাত সরাসরি ইসরায়েলের অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত হানার শামিল। ইসরায়েলি অর্থনীতিবিদরা ইতোমধ্যেই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তাদের মতে ইরানের সাথে অব্যাহত যুদ্ধ ইসরায়েলকে সম্পূর্ণ অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে। এই সংঘর্ষ যদি দীর্ঘায়িত হয় তাহলে ইসরায়েলের অর্থনীতি বড় ধরনের সংকটে পড়তে পারে, যা কেবল স্থানীয় নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলবে। এদিকে ইরানে মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তে নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার দায়ে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম ও ফার্সের প্রতিবেদন সূত্রে এমন তথ্য জানা গেছে। খবর আল জাজিরার। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, মোসাদের সঙ্গে যুক্ত একটি সাইবার দলের প্রধান ছিলেন শায়েস্তে। তাকে 2023 সালের শেষ দিকে গ্রেপ্তার করা হয়। 13 জুন থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের গুপ্তচর বৃত্তির দায়ে 3 জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ। এর মধ্যে 16 জুন প্রথম জনকে এবং 22 জুন দ্বিতীয় জনের ফাঁসি কার্যকর করা হয়। ইসরায়েলের বীর সেবাতে ইরানের বজ্রপাত, ইসরায়েলি সাইবার সাম্রাজ্যের হৃৎপিণ্ডে ইরানের আঘাত। সাইবার জগতে এক নতুন যুদ্ধের ঘোষণা। যখন ইসরায়েল ভেবেছিল তারা সাইবার আক্রমণের মাধ্যমে ইরানের ব্যাংকিং নেটওয়ার্ক এবং রাষ্ট্রীয় টেলিভিশনকে আঘাত করে জিতে গেছে, তখন তাদের জন্য অপেক্ষা করছিল এক বিরাট চমক। ঠিক তার পরের দিনই ইরান এমন এক প্রতিশোধ নিল যা ইসরায়েলের সাইবার সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো। আকাশ কাঁপিয়ে ছুটে এলো ইরানের ক্ষেপণাস্ত্র। লক্ষ্য একটাই, ইসরায়েলের সাইবার রাজধানী বীরশেবা। অপারেশন ট্রু প্রমিস ট্রি এর নতুন এই ঢেউয়ে ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। গাজা, লেবানন, ইয়েমেন বা ইরানে ইসরায়েলি আগ্রাসনকে সমর্থনকারী সামরিক, গোয়েন্দা এবং শিল্প স্থাপনাগুলোতে আঘাত হানার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ইরান। কিন্তু এই আক্রমণের সবচেয়ে বড় চমক ছিল বীরশেবা। এই শহরকে ইসরায়েলি সরকারের সাইবার শিল্পের শক্ত ঘাঁটি এবং তাদের বিশ্বব্যাপী সাইবার যুদ্ধ ব্যবস্থার মূল কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েলি গণমাধ্যমে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সফলভাবে এড়িয়ে গেছে। প্রাথমিক শনাক্তকরণ সত্ত্বেও ক্ষেপণাস্ত্র বাধা ব্যবস্থা নাকি একে আটকাতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলার মুখে অকার্যকর প্রমাণিত হয়েছে। বীরশেবাতে নির্ভুল নির্দেশিত হামলার পর দেখা গেছে একটি ধ্বংসস্তূপে পরিণত ভবন থেকে ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠছে। এটি ছিল ইসরায়েলি সাইবার সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বেনগুরিয়ন বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত বীরশেবা অ্যাডভান্সড টেকনোলজিস পার্ক হলো সেই জায়গা যেখানে ইরানের মতো দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের সাইবার যুদ্ধ অভিযানগুলো তৈরি এবং সমন্বিত করা হয়। এই পার্কে IBM, অ্যাপল এবং ওরাকলের মতো বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত প্রধান সাইবার নিরাপত্তা সংস্থাগুলোও রয়েছে। অর্থাৎ ইসরায়েলের সাইবার যুদ্ধের মস্তিষ্ক এখানেই লুকিয়েছিল। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শহরটি সামরিক ও গোয়েন্দা সম্পদের একীকরণের জন্য একটি নোড হিসেবে কাজ করে। ইউনিট 8200 ইসরায়েলের প্রধান সাইবার গোয়েন্দা ও নজরদারি বিভাগ এই বীরশেবাতেই অবস্থিত। এই ইউনিটের নাম শুনলে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক হয়ে ওঠেন। এই বাস্তুতন্ত্রের মধ্যে দখলদার সেনাবাহিনী, বেসরকারি সাইবার সংস্থাগুলো এবং ইসরায়েল সম্পর্কিত একাডেমিক প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করে সাইবার যুদ্ধকে অঞ্চল এবং তার বাইরের উপনিবেশবাদ ও সম্প্রসারণবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য সাইবার আক্রমণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। 2009 থেকে 2010 সালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে একটি বড় সাইবার আক্রমণ শুরু করেছিল। স্টাক্সনেট নামক সেই সাইবার আক্রমণ ইরানের সেন্ট্রিফিউজগুলোকে ক্ষতিগ্রস্ত করেছিল। এই সমস্ত অভিযানের মূলে রয়েছে ইসরায়েলের ইউনিট 8200। এই বিভাগকে ইসরায়েলি সামরিক বাহিনীর সাইবার গোয়েন্দা তথ্য এবং হ্যাকিং প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার জন্য ব্যাপক নজরদারি, গুপ্তচর বৃত্তি এবং আক্রমণাত্মক ডিজিটাল প্রচারণা পরিচালনার খ্যাত। বিশ্বজুড়ে সরকার এবং প্রতিষ্ঠানগুলিতে গুপ্তচর বৃত্তি করার জন্য ইসরায়েল সাইবার সরঞ্জামও ব্যবহার করেছে। ইসরায়েলের NSO গ্রুপ দ্বারা তৈরি পেগাসাস স্পাইওয়্যারের মতো সরঞ্জামগুলি গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য মোবাইল ডিভাইসগুলিতে অনুপ্রবেশ করতে ব্যবহৃত হয়েছে। ইসরায়েলের হাইফায় ইরানের আঘাত, তেলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ইসরায়েলের স্বীকারোক্তি। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা শহরটি নিশানা করে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। খবরে হাইফাই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার তথ্যও জানানো হয়। ইসরায়েল ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বদলা হিসেবে হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে পাইপলাইন ও ট্রান্সমিশন লাইনগুলোতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। কতটুকু ক্ষতি হয়েছে? বাজান পেট্রোলিয়াম কোম্পানি, যারা হাইফা বে কমপ্লেক্স পরিচালনা করে, তারা তেল আবিব স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে এই হামলায় তাদের পাইপলাইন এবং ট্রান্সমিশন লাইনগুলোতে স্থানীয়ভাবে ক্ষতি হয়েছে। কোম্পানির বিবৃতি অনুযায়ী তেল শোধনাগার কার্যক্রম চলছে, তবে সাইটের বেশ কিছু সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। তারা এখন ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সামগ্রিক কার্যক্রমে এর প্রভাব মূল্যায়ন করছে। তবে হাইফা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু এই হামলা গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গর্বের সাথে ঘোষণা করেছেন যে তারা অপারেশন ট্রু প্রমিস 3 এর দ্বিতীয় ধাপে ইসরায়েলের হাইফা তেল শোধনাগারকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। অর্থাৎ ইরান স্বীকার করে নিয়েছে এই হামলার দায়। হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর, কিন্তু ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় এই শহরটি কেন গুরুত্বপূর্ণ? কেনই বা ইরানের লক্ষ্যবস্তু হাইফা? হাইফা ইসরায়েলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্র। হাইফা কেবল একটি শহর নয়, ইসরায়েলের জন্য এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী এই হাইফাতেই ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি অবস্থিত, যা দেশটির সামরিক সক্ষমতার জন্য অপরিহার্য। সামরিক গুরুত্বের পাশাপাশি হাইফা অর্থনৈতিকভাবেও ইসরায়েলের মেরুদণ্ড। এখানে শুধু বেশ কিছু তেল শোধনাগারই নেই, অসংখ্য রাসায়নিক কারখানাও গড়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন আরও স্পষ্ট করে দিয়েছে যে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারটি এই হাইফা এলাকাতেই অবস্থিত। 14 জুন রাত থেকে শুরু হওয়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের হাইফা শহর এবং তার আশেপাশের সামরিক ও গোয়েন্দা ঘাঁটি। ইরান এই হামলাকে সরাসরি প্রতিরোধ ও প্রতিশোধ বলে আখ্যা দিয়েছে। তাদের মতে ইসরায়েল যেভাবে একতরফাভাবে বেসামরিক ইরানিদের ওপর আগ্রাসন চালিয়েছে, তার জবাবে এই পাল্টা আঘাত অনিবার্য ছিল। ইসলামী রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এই অভিযানে নেতৃত্ব দেয় এবং জানায় তারা ইসরায়েলকে সামরিকভাবে দুর্বল ও কৌশলগতভাবে পঙ্গু করে দেবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে হাইফায় ইরানের হামলা এই ইঙ্গিত দেয় যে তেহরান তার অঙ্গীকার অনুযায়ী পাল্টা জবাব দিচ্ছে। কারণ তেহরান বলেছিল, ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে তারাও ঠিক একই রকম জবাব দেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে অসহায় করে দেবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও সামরিক শীর্ষ কর্মকর্তারা তার এই ঘোষণায় পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন, ইসরায়েল যতক্ষণ আগ্রাসন চালাবে, ইরান ততক্ষণ নরকের দরজা খুলে আঘাত হানবে। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলের বৈজ্ঞানিক কেন্দ্রে। ভিডিওতে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত।
যুদ্ধ মানে শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, এবার সরাসরি ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠানে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র। ভাবুন তো, একটি দেশের প্রিমিয়ার সায়েন্টিফিক সেন্টারে যদি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তাহলে তার প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে তেমনই এক ভয়ঙ্কর মুহূর্ত ধরা পড়েছে। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি একটি ভবনে আঘাত হানছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। ওয়েজম্যান ইনস্টিটিউটে সরাসরি আঘাত, বৈজ্ঞানিক অবকাঠামো কি হুমকির মুখে? ঘটনাটি ঘটেছে ইসরায়েলের মধ্যাঞ্চলে রেহোবট ক্যাম্পাসের ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে। ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে আঘাত হানে। হামলার ফলে ক্যাম্পাসে আগুন ধরে যায় এবং একটি পরীক্ষাগার ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ইনস্টিটিউটের একটি ভবনের ভেতরের আগুন নেভানোর কাজ শুরু করে। তাৎক্ষণিক খবরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কর্মকর্তারা জানিয়েছেন যে বৈজ্ঞানিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি এখনও তদন্তাধীন। এই হামলা ইসরায়েলের অভ্যন্তরে একটি প্রধান গবেষণা প্রতিষ্ঠানে একটি বিরল সরাসরি আঘাত, যা ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার এক নতুন মাত্রা যোগ করেছে। শুধু একটি ওয়েজম্যান, তেল আবিব, হাইফা, জেরুজালেমও কি নিশানায়? ওয়েজম্যান ইনস্টিটিউটের হামলার পাশাপাশি ইরান রাতারাতি তেল আবিব, হাইফা এবং জেরুজালেমে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। পুলিশ এই হামলায় একাধিক আহত হওয়ার খবর নিশ্চিত করেছে এবং জরুরি দলগুলো সম্ভাব্য জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপ অনুসন্ধান করেছে। এর আগেও ইরান মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে আরও 50টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এই সংঘাতের আঁচ আরও ছড়াতে পারে। ইরান পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করলে মার্কিন যুক্তরাজ্য এবং ফরাসি ঘাঁটিতে হামলা চালাবে। এই হুমকি আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে। ওয়েজম্যান ইনস্টিটিউটে এই হামলা কেবল একটি ভবন বা গবেষণাগারের ক্ষতি নয়, এটি ইসরায়েলের বুদ্ধিবৃত্তিক এবং বৈজ্ঞানিক সক্ষমতার উপর একটি আঘাত। যদি এই বৈজ্ঞানিক অবকাঠামো বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা ইসরায়েলের ভবিষ্যৎ উদ্ভাবন এবং প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাহলে এটা কি যুদ্ধের এক নতুন ফ্রন্ট, যেখানে শুধু সামরিক শক্তি নয়, বরং জ্ঞান ও বিজ্ঞানও হয়ে উঠেছে হামলার লক্ষ্যবস্তু? এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে 15ই জুন ইসরায়েলের দিকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবারই প্রথম দিনের আলোয় হামলা শুরু করেছে ইরান। পরবর্তী হামলাগুলো আরও কঠিন এবং বড় পরিসরে চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামিক রিপাবলিকের সামরিক মুখপাত্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতেই ইরান প্রায় 80টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র হাইফার তেল শোধনাগারে আঘাত হেনেছে। এই হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অংশ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। মিসাইল হারিকেনের নতুন ফুটেজ প্রকাশ করেছে ইরানের আইআরজিসি। ইরানের শক্তিশালী আক্রমণ কাঁপিয়ে দিয়েছে মধ্য ইসরায়েলকে। অপারেশন ট্রু প্রমিস 3 বনাম অপারেশন রাইজিং লাইনের উত্তেজনা বেড়েই চলেছে। ইসরায়েলি টার্গেটকে লক্ষ্যবস্তু করার নতুন ফুটেজ প্রকাশ করেছে আইআরজিসি। ভিডিওতে দেখা গেছে অপ্রকাশিত একটি লোকেশন থেকে অনেকগুলো মিসাইল ছুটছে ইরান। ইরান দাবি করেছে ইসরায়েল যেসব সামরিক স্থাপনা ব্যবহার করে ইরানে হামলা করছিল, সেগুলোকেই টার্গেট করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে এই হামলাগুলো অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ। অপারেশন ট্রু প্রমিস 3 ইসরায়েলের রাইজিং লাইনের জবাব। 20 জুন ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে। আল জাজিরা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী এক্সে জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে। দেশবাসীকে আশ্রয় কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়। ইরান ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে বটে, তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন তেহরান এখনো তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যুদ্ধে ব্যবহার করেনি। এই খবর জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। গত 13ই জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের ওপর হামলা চালায়।
তাদের আগ্রাসনে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। ইসরায়েলের এই হামলার জবাবে ইরানের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে। ইসলামিক রিভলিউশনারি গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স গত বৃহস্পতিবার পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে 13 দফায় ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই হামলাগুলোর বিশেষ 10টি বৈশিষ্ট্য ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অকার্যকর করে দিয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো, যদি ইরান এখনো তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার না করে থাকে, তাহলে কি ভবিষ্যতে আরো বড় কিছুর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে? ইসরায়েলে মাইক্রোসফটের অফিস ও গাভিয়াম টেক পার্কের কাছেও হামলা করেছে ইরান। ইসরায়েলের বীরশেবা শহরে মাইক্রোসফটের কার্যালয়ের একদম কাছে আগুন জ্বলতে দেখা গেছে। এই আগুনে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে অগ্নি নির্বাপন কর্মী এবং প্যারামেডিক্সরা ঘটনাস্থলে পৌঁছেছে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এই হামলায় আহত 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে ইরান ইসরায়েলের গাভিয়াম টেকনোলজি পার্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে এর কাছাকাছি অবস্থিত সোরোকা হাসপাতালে হামলা চালানো হয়েছিল। তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কার্যালয়, কোনো হাসপাতাল নয়। এই তথ্য জানিয়েছে বিবিসি। আল জাজিরার খবর অনুযায়ী গাভিয়াম পার্কে রোবোটিক্স এবং তথ্য বিজ্ঞান নিয়ে গবেষণা করা হয়। বেনগুরিয়ন ইউনিভার্সিটির ওয়েবসাইট অনুসারে এটি ইসরায়েলি সেনাবাহিনীর C4I শাখার ক্যাম্পাসের কাছে অবস্থিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ওয়াশিংটনকে ইরান ইসরায়েলের এই তীব্রতর সংঘর্ষে হস্তক্ষেপ না করার বিষয়ে সতর্ক করেছেন। ইরানের দাবি, ইসরায়েলের চতুর্থ F-35 যুদ্ধ বিমান ভূপাতিত। তাবরিজে আকাশ যুদ্ধ। ইরান দাবি করেছে, তারা উত্তর পশ্চিম ইরানের তাবরিজে একটি ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান সফলভাবে ভূপাতিত করেছে। পূর্ব আজারবাইজান ক্রাইসিস ম্যানেজমেন্টের মহাপরিচালক মজিদ ফার্সি এই চাঞ্চল্যকর খবর জানিয়েছেন। তাবরিজের আকাশে ইসরায়েলের হামলা, ইরানের পাল্টা জবাব। মজিদ ফার্সি জানান, এর আগেও তাবরিজে 2টি যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। এবারেরটা নিয়ে ইসরায়েলের মোট 4টি F-35 যুদ্ধ বিমান ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হাতে পড়েছে। ফার্সি আরো বলেন, মঙ্গলবার তাবরিজের আশেপাশে 3টি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি আক্রমণকারী মাইক্রো এয়ার ভেহিকেলকেও প্রতিহত করেছে। যদি ইরানের এই দাবি সত্য হয়, তবে এটি ইসরায়েলের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানের কার্যকারিতা এবং ইসরায়েলের বিমান বাহিনীর ক্ষমতার উপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দেবে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত শুরুর পর প্রথমবার মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে CNN এর প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র চীন। চীনের প্রেসিডেন্ট বলেন, চীন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে। তিনি আরো বলেন, সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়। আঞ্চলিক উত্তেজনা বাড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থে নয়। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে। কাতারের কড়া হুঁশিয়ারি। চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে এবার মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ কাতার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি স্পষ্ট ভাষায় ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
মাজেদ আল আনসারি ইসরায়েলের এই হামলাকে অবিবেচনাপ্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই হামলার সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনার প্রক্রিয়া এগোচ্ছিল, ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে। সেই আলোচনায় আঞ্চলিক অনেক দেশও সরাসরি যুক্ত ছিল। ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর ইসরায়েল। তারা মনে করে ইরান পরমাণু বোমার অধিকারী হলে তা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে, আর এজন্য ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে ঝুঁকি নিতেও দ্বিধা করেনি তারা। তবে এক্ষেত্রে ইসরায়েল যে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এককভাবে সফল হতে পারবে না তা স্পষ্ট করে তুলে ধরেছেন সাবেক ইসরায়েলি কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষক আলন পিঙ্গাব। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল একা ইরানের পারমাণবিক সামরিক অবকাঠামো ধ্বংস করতে সক্ষম নয়। এর জন্য প্রয়োজন বিশেষ ধরনের বাংকার ধ্বংসকারী বোমা, ভারী বোমারু বিমান এবং উন্নত ডেলিভারি সিস্টেম, যেগুলো কেবল যুক্তরাষ্ট্রেরই আছে। ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরান এবং অন্যান্য শহরে ইসরায়েলের হামলায় কয়েক ডজন ইরানি নিহত হওয়ার পর প্রতিশোধ নিয়েছে ইরান। এই ছবিতে দেখা যাচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা ও বিজ্ঞানীদের হত্যার পর ইরান ধারাবাহিক প্রতিশোধমূলক হামলা শুরু করলে ইসরায়েলিরা ধোঁয়ার কুণ্ডলী এবং ক্ষতিগ্রস্ত ভবন দেখে ঘুম থেকে জেগে ওঠে। ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো তেল আবিব জুড়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে, যখন হামলার ফলে শহরের কেন্দ্রস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এই হামলায় ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান শত্রুতার তীব্র বৃদ্ধির একটি অংশ। শুক্রবার ইরানে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার পর শুরু হওয়া এই সংঘর্ষ। এই হামলায় শত শত মানুষ নিহত ও আহত হন। এই ছবিতে দেখা যাচ্ছে তেল আবিবের দক্ষিণে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি স্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন লোকজন। শনিবার ভোরবেলা ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে, যার ফলে ইরান দেশটির কেন্দ্রস্থল এবং উত্তরে পরপর 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। ইসরায়েল জানিয়েছে যে তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছে। তেল আবিবের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্তের পর ইরান সরকার ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। প্রথম বিস্ফোরণের পরপরই উপকূলীয় ইসরায়েলি শহর তেল আবিবের ওপর দিয়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী উড়ে যায়, একজন এএফপি সাংবাদিক জানিয়েছেন। তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে একটি আবাসিক ভবনেও আঘাত এনেছে। এই ছবিতে দেখা যাচ্ছে ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবন থেকে কংক্রিট, ধাতব বার এবং কাঠের তক্তার টুকরোয় ধ্বংসপ্রাপ্ত 1 ডজন যানবাহন সরিয়ে নেওয়ার জন্য প্রাথমিক উদ্ধারকারীরা কাজ করছে। ইসরায়েলের প্যারামেডিক সার্ভিস জানিয়েছে, মধ্য ইসরায়েলি ইরানের হামলায় মোট 70 জনেরও বেশি লোক আহত হয়েছে, যার মধ্যে তেল আবিব এলাকার 34 জনও রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের আয়াতুল্লাহ শাসন ব্যবস্থার প্রতিটি স্থাপনা ও প্রতিটি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইসরায়েল। বিবিসি জানায়, নতুন প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমরা ইতিমধ্যে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে কঠিন আঘাত এনেছি। প্রয়োজন হলে আবারও তা লক্ষ্য করে হামলা করব। তিনি আরো বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে বড় ধরনের হুমকি রয়েছে। আমরা তাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসে পদক্ষেপ নিয়েছি। ইসরায়েলের হামলার পর তেহরান পারমাণবিক কর্মসূচি আদৌ আর আছে কিনা তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহ প্রকাশ করলেও এখন পর্যন্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি খুব একটা বেশি নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোর আঘাতে অন্তত 7 সেনা আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের দামামা। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। এমন উত্তেজনার পারদের মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী এক চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার।
তারা জানিয়েছে ইরানের হামলার আগে তাদের অত্যাধুনিক সতর্কতা ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় ইসরায়েলিদের মধ্যে যেমন ক্ষোভ সৃষ্টি করেছে, তেমনি আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। অন্ধকারে ইসরায়েলিরা সাইরেন বাজলেও কিন্তু সতর্কবার্তা কই। ঘটনার সূত্রপাত হয় যখন মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব সহ বিস্তীর্ণ অঞ্চল। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের আগে তারা কোনো ধরনের পূর্ব সতর্কতা পাননি। তাদের অভিযোগ, বিস্ফোরণের শব্দ শোনার পর কেবল বিমান হামলার সাইরেন বেজেছে, যার কোনো উপযোগিতা ছিল না। আমরা কেবল বিস্ফোরণের শব্দ শুনেছি, তারপর সাইরেন বেজেছে, বলেছিলেন এক আতঙ্কিত ইসরায়েলি নাগরিক। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কতা ব্যবস্থার ত্রুটি নিয়ে গভীর তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং ইসরায়েলি জনগণের নিরাপত্তার বিষয়ে বড় ধরনের উদ্বেগ জন্ম নিয়েছে। মেসার ইসের প্রথম পরীক্ষা নাকি প্রথম ব্যর্থতা? এই হামলার ঘটনায় ইসরায়েলের নতুন ব্যক্তিগত বার্তা প্ল্যাটফর্ম হিব্রুতে, যা মেসার ইসি নামে পরিচিত, সেটির প্রথম পূর্ণাঙ্গ ব্যবহার হয়েছিল। এই সিস্টেমটি মোবাইল ফোনে সরাসরি সতর্কতা পাঠানোর জন্য সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করে। এর বিশেষত্ব হলো এটি কাজ করার জন্য কোনো অ্যাপ, ইন্টারনেট বা সাইন আপের প্রয়োজন নেই। হুমকিপ্রাপ্ত এলাকার কাছাকাছি থাকা ফোনে স্বয়ংক্রিয়ভাবে একটি উচ্চ স্বরের ও স্বতন্ত্র জরুরি সুরের সঙ্গে বার্তাটি প্রদর্শিত হওয়ার কথা। গত 17 এপ্রিল ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হুমকির সময় এই সিস্টেমটির একটি আংশিক পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় এটি কার্যকর বলে মনে করা হয়েছিল, কিন্তু শনিবারের হামলায় দেখা গেল এর অনেক ফাঁক ফোকর। হাজার হাজার ইসরায়েলি কোনো সতর্কবার্তা পাননি, যা এই নতুন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। কেন ব্যর্থ হলো এই অত্যাধুনিক ব্যবস্থা? আইডিএফ এখন চুলচেরা বিশ্লেষণ করছে কেন এমনটা হলো। তারা খতিয়ে দেখছে এটি কি শুধুই কোনো কারিগরি ত্রুটি, নাকি এর পেছনে মানবিক ভুল দায়ী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা তদন্ত করা হচ্ছে তা হলো, ব্যাপক রকেট হামলা কি সিস্টেমের ধারণ ক্ষমতাকে অতিরিক্ত চাপিয়ে দিয়েছে? অর্থাৎ একসঙ্গে এত বেশি বার্তা পাঠানোর চেষ্টা করায় সিস্টেম কি আর কাজ করতে পারেনি? সামরিক কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তদন্ত শেষ হওয়ার পর তারা বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন। এই ঘটনার জেরে ইসরায়েলি সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি হয়েছে। ইসরায়েলিরা জানতে চায় তাদের নিরাপত্তার জন্য যে কোটি কোটি টাকা খরচ করে অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করা হয়েছে, তা কেন চরম মুহূর্তে তাদের রক্ষা করতে পারল না। এই ব্যর্থতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো উন্মোচন করে দিয়েছে। একই সাথে এটি ইঙ্গিত দিয়েছে আধুনিক যুদ্ধে শুধুমাত্র অত্যাধুনিক প্রযুক্তি থাকলে হয় না, সেগুলোর সঠিক এবং নিরবিচ্ছিন্ন কার্যকারিতাও নিশ্চিত করতে হয়।